নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে বুঝে বড় খবরে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ালো বাংলাদেশ। ভারতের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও এখনই প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত খুলতে চায় না সরকার। সীমান্ত বন্ধের মেয়াদ তাই আরও 14 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ দেশটির সঙ্গে আগামী 14 জুলাই পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। সোমবার 28 জুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর করোনা পরিস্থিতি এখন বাড়তির দিকে, যে কারণে এখনই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাই আগামী 14 জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই সময়ের মধ্যে ভারত থেকে সপ্তাহে 3 দিন অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত 26শে এপ্রিল দেশটির সঙ্গে 14 দিনের জন্য সব ধরনের সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণা অনুযায়ী 30শে জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও প্রথম দফায় দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ 15 দিন বা তার চেয়ে কম ছিল তাদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়। এখনও একই নিয়মে দেশে ফিরতে পারছেন বাংলাদেশিরা। তবে করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে। পরবর্তী খবর, 50% যাত্রী নিয়ে চলবে বাস, ভাড়া কি বাড়বে? চূড়ান্ত বিশৃঙ্খলার সম্ভাবনা। রাজ্যে বাস, অটো, টোটো সহ গণপরিবহন চালানোর কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাসের চাকা ঘুরবে তো? প্রশ্ন তৈরি হয়েছে, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে বাস ভাড়া না বাড়ালে বাস চালানো অসম্ভব জানিয়ে দিয়েছেন বাস সংগঠনের মালিকেরা। দাবি করা হয়েছে, বাসের ন্যূনতম ভাড়া করতে হবে 10 টাকা। এরপর দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়বে 15 টাকা, 20 টাকা, এমনকি 25 টাকাও। গত বছর লকডাউনের পর যখন বাস চালানো শুরু হয়েছিল তখনও বাস ভাড়া কি হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কন্ডাক্টরদের সঙ্গে এ নিয়ে অনেক সময় বচসায় জড়িয়ে পড়তেন যাত্রীরা। এবারে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছেন 50% যাত্রী নিয়ে বাস চালানো যাবে, কিন্তু যাত্রী সংখ্যা কম অথচ পুরনো ভাড়া। এমনভাবে বাস চালাতে নারাজ সংগঠন। 1 জুলাই থেকে সরকারি বেসরকারি বাস চলবে বলে খবর। শোনা যাচ্ছে, বাস ভাড়া নিয়ে ফয়সালা না হলে আগামী দিনে যাত্রীদের কাছে ইচ্ছামতো ভাড়া দাবি করতে পারেন কন্ডাক্টররা। সেক্ষেত্রে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা থাকছে। তবে সরকারি বাসে যে পুরনো ভাড়ায় নেওয়া হবে তা এক প্রকার নিশ্চিত। বেসরকারি বাস সংগঠনের তরফে বলা হচ্ছে, একে যাত্রী সংখ্যা সরকার কমিয়ে দিয়েছে, তার উপর জ্বালানির দাম বাড়ছে হু হু করে। এমন পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। অন্তত বাস না নামানোর পক্ষে সওয়াল করেছেন মালিকেরা। তবে এও বলা হয়েছে, স্বেচ্ছায় কেউ বাস নামাতে চাইলে তাকে বাধা দেওয়া হবে না। পরবর্তী খবর, মন্ত্রিসভা বড় করতে চলেছে কেন্দ্র, বাড়তে পারে বাংলার প্রতিনিধিত্ব। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 60 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়ে কেন্দ্র সাজিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রে খবর, অনেকদিন থেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরিবর্তনের ভাবনা রয়েছে মোদীর। এর জন্য আলাদাভাবে বিভিন্ন মন্ত্রক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে কাজ পর্যালোচনা চলছে। সূত্রের খবর, 7 জনকল্যাণ মার্গে কেন্দ্রীয় ক্যাবিনেটের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। মিটিংয়ে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, বিএল সন্তোষের মতো নেতারাও। শেষ 2 বছরে বিভিন্ন মন্ত্রকের কাজ কতটা এগিয়েছে তা প্রয়োজনীয়তা রয়েছে, কোথায় আটকেছে, এসব নিয়েই মোদীকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। কেন্দ্রীয় ক্যাবিনেট পরিবর্তনের আগে মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ করোনার 3য় ওয়েভ আটকানো। সূত্রে খবর, খুব তাড়াতাড়ি কোভিডের পরিস্থিতি নিয়ে একটি সম্পূর্ণ রিপোর্ট মোদীর কাছে জমা দেবেন নীতি আয়োগের সদস্য এবং প্রধানমন্ত্রীর কোভিড পরামর্শদাতা ভিকে পাল। এই রিপোর্টের উপর কেন্দ্রীয় ক্যাবিনেট বাড়ানোর অনেক কিছুই নির্ভর করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে বঙ্গ বিজেপির আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, রাজ্যের দায়িত্ব থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে। মেদিনীপুরের সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বার্তা দিতে পারে বিজেপি। এখন দেখার এই জল্পনা কতটা সত্যি হয়। পরবর্তী খবর, ভোটের গণনায় কারচুপি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন 2 বিজেপি নেতা। নন্দীগ্রামে ভোটের ফলে কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প ব্যবধানে যে সমস্ত আসনে হেরেছে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়ার কথা ভাবছে তৃণমূল। এবার সেই আইনি পথে হাঁটল বিজেপি। স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়া 2 বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। ইতিমধ্যে মামলার আবেদন জানিয়েছেন তারা।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদলে স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন দুই বিজেপি প্রার্থী। পাণ্ডবেশ্বরের প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি ৩,০০০-এর সামান্য বেশি ভোটে হেরেছেন। মহিষাদলের প্রার্থীরও ব্যবধান ছিল ৩,০০০-এরও কম। সোমবার তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন, ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন। তবে তাদের আবেদন এখনও গৃহীত হয়নি, রয়েছে বেশ কিছু আইনি জটিলতা। আইন বলছে ফল প্রকাশের ৪৫ দিনের মধ্যে ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করতে হয়। এক্ষেত্রে সেই মেয়াদ অতিক্রান্ত হয়েছে, তাই আদৌ দুই বিজেপি প্রার্থীর আবেদন গৃহীত হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। কেন এত দেরিতে মামলা করলেন গেরুয়া শিবিরের দুই সৈনিক? এই জবাব দিতে গিয়ে তাদের যুক্তি, রাজ্যের ভোট পরবর্তী হিংসার জন্য মামলা দায়ের করতে দেরি হলো। তাদের আরও একটি যুক্তি, বিজেপি দিল্লি থেকে অনুমতি না পেলে এ ধরনের পদক্ষেপ করা যায় না, সেই অনুমতি আসতে দেরি হয়েছে। এবার আদালতে তাদের এই যুক্তি গ্রাহ্য হয় কিনা সেটাই দেখার। দলীয় সূত্রে খবর, দুই নেতার আবেদন গ্রাহ্য হলে গেরুয়া শিবিরের আরও ৮ থেকে ১০ জন নেতা আদালতের দ্বারস্থ হবেন। এ প্রসঙ্গে মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৩৮৬ ভোটে পরাজিত হয়েছিলাম। আমার মনে হয় সঠিকভাবে গণনা হলে হারতাম না, তাই দলের নির্দেশে আদালতের দ্বারস্থ হলাম। পরবর্তী খবর, ডেল্টা প্লাসের পর করোনার আরও নতুন ৩ ভ্যারিয়েন্টের হদিশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু। গত ১.৫ বছর ধরে করোনার ত্রাসে বিধ্বস্ত ভারত সহ গোটা বিশ্ব, যার ফলে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের দাবি, করোনার তৃতীয় ঢেউয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এই নতুন ভ্যারিয়েন্ট। বর্তমানে ভারত এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ করোনা ভাইরাসের এই নতুন মিউট্যান্ট। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের ১২টি রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তদের হদিশ মিলেছে। আর এরই মধ্যে করোনা ভাইরাসের আরও ৩টি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কা আরও বেড়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সূত্রে খবর, ডেল্টা প্লাস ছাড়াও আর যে ভ্যারিয়েন্টগুলি আছে সেগুলি হলো আলফা, বিটা এবং ডেল্টা। এদিকে সিডিসির তরফে জানানো হয়েছে, B.1.1.7 বা আলফা ভ্যারিয়েন্ট প্রথম ২০২০ সালে ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে শনাক্ত করা হয়েছিল। ভ্যারিয়েন্টের উৎসটি যুক্তরাজ্যে শনাক্ত করা গেছিল। অন্যদিকে করোনার আরেক ভ্যারিয়েন্ট B.1.351 বা বিটা ভ্যারিয়েন্ট গত বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করা হয়। এরপরে এই বছর জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলে। ডেল্টা বা B.1.6.1.7.2 প্রথম শনাক্ত করা হয় ভারতে। তবে বিশেষজ্ঞদের অনুমান, করোনা ভাইরাসের এই রূপটি অন্যগুলির থেকে বেশি ভয়ঙ্কর। দক্ষিণ আফ্রিকায় যে মিউট্যান্ট পাওয়া গিয়েছিল তার থেকেও বেশি ভাইরাল ডেল্টা ভ্যারিয়েন্ট। এটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বেশি বিপজ্জনক। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী দিনে উদ্বেগের মুখ্য কারণ হয়ে দাঁড়াতে পারে এই ভ্যারিয়েন্ট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর মতে, সংক্রমণ যত ঘনীভূত হতে শুরু করে, জনসমাজে মিশে যায়, তত ভাইরাস মিউট্যান্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। এটি যত বেশি ছড়াবে ততই এর প্রতিরূপ ঘটতে শুরু করবে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর, করোনা আতঙ্কে বাড়ছে স্ট্রোকের ঝুঁকি। বাঁচতে চাইলে প্রতিদিন পাতে রাখুন এই 5টি খাবার, বলছে বিশেষজ্ঞরা। যত দিন যাচ্ছে ততই যেন শরীরে দানা বাঁধছে জটিল রোগ। কারণে হোক বা অকারণে চুপিসারে কঠিন রোগের শিকার হচ্ছেন সকলেই। রোগের জন্য নির্দিষ্ট কোনো বয়সও নেই। ছোট থেকে বড় যে কোনো বয়সেই মারণ রোগ থাবা বসাচ্ছে অজান্তেই। জানেন কি, প্রতি 40 সেকেন্ডে একজন ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অতিরিক্ত চিন্তার কারণে স্ট্রোক হয় যে কোনো ব্যক্তির। তবে চিকিৎসকদের মতে এটি মস্তিষ্কের কোষগুলির মধ্যে রক্ত সঞ্চালনের অভাবেই ঘটে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে 49% লোক উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ধূমপানের কারণে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে করোনা আতঙ্কে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে হুড়মুড়িয়ে। কোনো ব্যক্তি যদি সঠিকভাবে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে তবে এই ভয়ঙ্কর রোগটি এড়ানো সম্ভব হয়। তবে এর জন্য প্রাথমিক কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে। প্রতিদিন ডায়েটে কিছু পরিবর্তন করলেই এর থেকে রেহাই মিলতে পারে, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। স্ট্রোকের সমস্যা থেকে মুক্তি পেতে মিষ্টি আলুও খুবই উপকারী। এতে ফাইবার এবং পটাশিয়াম রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দ্বিতীয়ত, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন পাতে রাখুন লঙ্কা। লঙ্কা হলেই হলো না, সেটা কিন্তু শুকনো লঙ্কা হতে হবে। আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন সির ঘাটতি মেটায় এই সবজি। শুধু তাই নয়, হার্ট অ্যাটাক থেকে স্ট্রোকের ঝুঁকি সবতেই কার্যকরী লঙ্কা। তৃতীয়ত, যেসব মহিলারা বেশি পটাশিয়ামযুক্ত খাবার খান তাদের স্ট্রোকের ঝুঁকি অন্যের চেয়ে অনেক কম থাকে। পটাশিয়ামযুক্ত একটি খাবার হলো কলা। শারীরিক শক্তি বৃদ্ধির জন্য কলা খুবই উপকারী। চতুর্থত, হাই ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার হার্টের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এর বদলে ফ্যাট ছাড়া সাধারণ দই খেতে পারেন। এতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হার্টের জন্য ভীষণ উপকারী। পঞ্চমত, ফাইবার সমৃদ্ধ ওটমিল শরীরের LDL কোলেস্টেরল হ্রাস করতে সহায়তা করে এবং এটি শরীরের জন্য খুবই কার্যকরী। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, এটিএম থেকে টাকা তুলছেন, জেনে নিন নতুন নিয়ম। ব্যাংক তাদের নিজস্ব গ্রাহকদের সেবা দেওয়ার জন্য নিযুক্ত এবং অন্যান্য ব্যাংকের গ্রাহককে গ্রাহক হিসেবে পরিষেবা প্রদান করে থাকে, যার ফলে একটি নির্দিষ্ট অঙ্কের কমিশন তারা পেয়ে থাকেন। চলতি বছর এটিএম ব্যবহারের নিয়মাবলীতে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
এই নিয়মগুলি মূলত পেমেন্ট পরিষেবাদির ক্ষেত্রে দীর্ঘচাপের দাবির সাথে সঙ্গতিপূর্ণ হলেও গ্রাহকদের জন্য ব্যাংক এই হোয়াইট লেভেল এটিএম অপারেটরের কারণে তাদের পকেটে আরও কিছুটা বোঝা বাড়ার ইঙ্গিত। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে এটিএম কার্ড সম্পর্কিত 5টি বড় বিধি পরিবর্তনগুলি আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমত, আরবিআই এর তরফে জানানো হয়েছে এখন ব্যাংকের থেকে নগদ এবং নগদহীন এটিএম লেনদেনের অনুমতি এখন সীমাবদ্ধ। প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যকবার আপনি এটিএম পরিষেবা বা চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এক মাসে ওই নির্দিষ্ট সংখ্যার পরেও যদি আপনি টাকা তোলেন তবে অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হবে পেনাল্টি বাবদ। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চতর বিনিময় ফিজের জন্য ব্যাংকগুলিকে ক্ষতিপূরণ দিতে এবং ব্যয়গুলিতে সাধারণ ক্রমবর্ধমান ব্যবস্থার জন্য তাদের লেনদেনের জন্য গ্রাহক চার্জ 21 টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হবে। এই বৃদ্ধি 2022 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। দ্বিতীয়ত, ব্যাংক গ্রাহকদের বিনামূল্যে লেনদেনের মাসিক সীমা অতিক্রম করলে 2022 সালের 1 জানুয়ারি থেকে 20 টাকার পরিবর্তে লেনদেনের জন্য 21 টাকা দিতে হবে। তৃতীয়ত, গ্রাহকেরা তাদের নিজস্ব ব্যাংক এটিএম থেকে প্রতি মাসে 5টি বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন। চতুর্থত, গ্রাহকরা অন্যান্য ব্যাংকের এটিএম নিখরচায় অর্থাৎ আর্থিক ও অর্থিক লেনদেন সহ ব্যবহার করতে পারবেন। তবে মেট্রো সেন্টারে 3টি ট্রানজ্যাকশন এবং নন মেট্রো সেন্টারে 5টি ট্রানজ্যাকশন। পঞ্চমত, আরবিআই ঘোষণা করেছে 2021 সালের 1 আগস্ট ব্যাংকগুলিকে আর্থিক লেনদেনের জন্য প্রতি লেনদেনের পিছু 15 টাকা থেকে 17 টাকা এবং সমস্ত কেন্দ্রে অ আর্থিক লেনদেনের জন্য 5 টাকা থেকে 6 টাকা পর্যন্ত বাড়ানোর অনুমতি দেওয়া হবে।